আপনি কি জানেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর এক নির্দেশেই পুরো প্রশাসন নড়াচড়া করে? রাষ্ট্রপতি কি আসলে শুধু আনুষ্ঠানিক প্রধান? একজন এমপি কি সত্যি এলাকার মিনি প্রধানমন্ত্রী? আর মন্ত্রীদের বাসভবনে কি কি সুবিধা থাকে আপনি কি জানেন? আজ আমরা জানব ক্ষমতার আসল চিত্র, বাসভবনের ভেতরের সুবিধা, বেতন, গাড়ি, নিরাপত্তা, সব কিছু সংবিধান ও সরকারি আইন অনুযায়ী। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি অনেক বড় তথ্য মিস করবেন। বাংলাদেশের সংবিধানের ৫৫ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার মাধ্যমে প্রয়োগ হয়। অর্থাৎ সরকারের সকল প্রশাসনিক সিদ্ধান্ত, মন্ত্রিসভার নেতৃত্ব, নীতি নির্ধারণ, সংসদ ভাঙার সুপারিশ, গুরুত্বপূর্ণ নিয়োগের সুপারিশ সবই প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে। রাষ্ট্রপতি অধিকাংশ ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করতে বাধ্য, সংবিধানের ৪৮-এর ৩ অনুচ্ছেদ অনুযায়ী। অর্থাৎ বাস্তব ক্ষমতার কেন্দ্রে প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হল গণভবন। জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে যা ছিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে। প্রধানমন্ত্রীর বাসভবনে থাকে উচ্চ নিরাপত্তা ব্যবস্থা, এসএসএফ দ্বারা সুরক্ষিত সরকারি অতিথি গ্রহণের হল, অফিসিয়াল মিটিং রুম, নিজস্ব প্রশাসনিক স্টাফ, রাষ্ট্রীয় ভোজ আয়োজনের সুবিধা, বহু সংখ্যক নিরাপত্তা কর্মী, সরকারি পরিবহন বহর, আর এই সবগুলো ব্যয় রাষ্ট্র বহন করে। সরকারি আইন অনুযায়ী প্রাইম মিনিস্টার্স রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস অ্যাক্ট, মাসিক মূল বেতন প্রায় ১,১৫,০০০ টাকা, বাড়ি ভাড়া ভাতা যদি সরকারি বাসভবনে না থাকে, দৈনিক ভাতা, সরকারি গাড়ি, চিকিৎসা সুবিধা, বিদেশ সফরের যাবতীয় খরচ রাষ্ট্রীয়ভাবে বহন, অবসর পরবর্তী ভাতা ও নিরাপত্তা। এবার আসা যাক মন্ত্রীদের ক্ষমতা ও সুবিধা। সংবিধানের ৫৬-৫৮ অনুচ্ছেদ অনুযায়ী মন্ত্রীরা প্রধানমন্ত্রীর অধীনে কাজ করেন। একজন পূর্ণমন্ত্রী কি কি করতে পারেন? নিজ মন্ত্রণালয়ের নীতি নির্ধারণ, অধীনস্থ সচিব ও কর্মকর্তাদের নির্দেশ প্রদান, বাজেট ব্যবস্থাপনায় ভূমিকা, আইন প্রস্তাব ও সংসদে উত্থাপন। তবে সব সিদ্ধান্ত শেষ পর্যন্ত মন্ত্রিসভা ও প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণাধীন। এবার আসা যাক মন্ত্রীদের সুবিধা। সরকারি বাসভবন, ড্রাইভার সহ সরকারি গাড়ি, নিরাপত্তা, ব্যক্তিগত স্টাফ, অফিস ব্যয় এবং বিদেশ সফরের যাবতীয় খরচ রাষ্ট্রের অধীনে। সরকারি তথ্য অনুযায়ী একজন পূর্ণমন্ত্রী বেতন পায় ১,০৫,০০০ টাকা, প্রতিমন্ত্রী পায় ৯২,০০০ টাকা এবং উপমন্ত্রী কিছুটা কম। এছাড়া দৈনিক ভাতা, চিকিৎসা সুবিধা, সরকারি পরিবহন সুবিধা থাকে। প্রতিমন্ত্রীরা আসলে কি করেন? প্রতিমন্ত্রীরা মূল মন্ত্রীর সহকারী হিসেবে কাজ করেন। নির্দিষ্ট সেক্টরের দায়িত্ব, সংসদের প্রশ্নের উত্তর, প্রকল্প তদারকি, তাদের সিদ্ধান্ত চূড়ান্ত নয়, মূল মন্ত্রীর অনুমোদন প্রয়োজন হয়। এবার আসা যাক এমপি অর্থাৎ সংসদ সদস্য, তাদের ক্ষমতা কতটা? বাংলাদেশের সংবিধানের ৬৫ অনুচ্ছেদ অনুযায়ী এমপিরা জাতীয় সংসদের সদস্য। এমপিদের মূল ক্ষমতা আইন প্রণয়ন, বাজেট পাশ করা, সরকারের উপর প্রশ্ন তোলা, অনাস্থা প্রস্তাবনা, সংসদীয় কমিটিতে কাজ। কিন্তু এমপিরা সরাসরি প্রশাসনিক কর্মকর্তাদের নির্দেশ দিতে পারে না। বর্তমান কাঠামো অনুযায়ী একজন এমপির বেতন ও সুবিধা: মাসিক প্রায় ৫৫,০০০ টাকা বেতন পায়, নির্বাচনী এলাকার অফিস ভাড়া, ভ্রমণ ভাতা, সংসদ অধিবেশন ভাতা, সরকারি বাসভবন ঢাকায় এবং চিকিৎসা সুবিধা। এবার আসা যাক ক্ষমার ক্ষমতা কার। অনেকেই ভাবেন এমপি বা প্রধানমন্ত্রী দণ্ড মওকুফ করতে পারেন, কিন্তু সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী ক্ষমা প্রদানের একমাত্র সাংবিধানিক ক্ষমতা রাষ্ট্রপতির। তিনি দণ্ড মওকুফ, স্থগিত বা লঘু করতে পারেন। তাহলে আসল ক্ষমতা কার? আইন করে সংসদ, নির্বাহী চালায় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সাংবিধানিক প্রধান, মন্ত্রীরা প্রশাসনিক দায়িত্ব পালন করে, এমপিরা আইন প্রণেতা। বাস্তব রাজনৈতিক কাঠামোয় বাংলাদেশের একটি পার্লামেন্টারি সিস্টেম, যেখানে কার্যকর নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত। এখন প্রশ্ন হচ্ছে, একজন এমপি কি সত্যি এলাকায় এত ক্ষমতাবান? মন্ত্রী কি নিজে সিদ্ধান্ত নিতে পারেন? রাষ্ট্রপতি কি শুধু আনুষ্ঠানিক, নাকি প্রধানমন্ত্রী সব কিছুর চূড়ান্ত নিয়ন্ত্রক? আপনার মতে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী পদ কোনটি? কমেন্টে লিখুন, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি না সংসদ।